আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি শহীদুল এবং শহীদুল ইংলিশে আপনাদের স্বাগতম। তো বিগত অনেকদিন থেকে আমি ভিডিও ক্লাস আপলোড করছিলাম না বিকজ বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম যে কারণে ইউটিউব থেকে আমাকে একটু দূরে থাকতে হয়েছে। তো আপনারা যারা আমাকে ভিডিও ক্লাসের জন্য মেসেজ করেছিলেন তো তাদের জন্য সুখবর। এখন থেকে নিয়মিত আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক আইডিতে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক আইডিতে নিয়মিত ভিডিও ক্লাস আপলোড করব। আজকে আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো চলুন আজকে ক্লাসটি শুরু করা যাক। রাইট ফর্মস অফ ভার্বস মানে ভার্বের বা ক্রিয়ার সঠিক রূপ। তার মানে রাইট ফর্ম অফ ভার্বসে আমাদের মূলত ভার্ব নিয়ে কাজ করতে হবে। মূলত কি নিয়ে কাজ করতে হবে? মূলত ভার্ব নিয়ে কাজ করতে হবে এবং ভার্বের সঠিক রূপটি আমাদের বসাতে হবে। তো চলুন দেখে আসি রাইট ফর্ম অফ ভার্বসের আনসার করার নিয়মগুলি। সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে ভার্বের সাথে এস বা ইএস কখন যুক্ত হবে? যখন সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সেই সাথে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখনই আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। এবং সাবজেক্ট থার্ড পারসন এবং কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে ভার্বের কোনো পরিবর্তন হবে না। তো চলুন উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি। রহিম ক্যাচ ফিশ। রহিম মাছ ধরে। এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং দেখুন সাবজেক্ট রহিম, এটা হচ্ছে থার্ড পারসন এবং রহিমকে দ্বারা একজন বোঝাচ্ছে, সে কারণে এটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তার মানে রহিমটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখন ভার্বকে আমরা কি করতে হবে বা কি করব? এখন আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। তো দেখুন আনসারে রহিম ক্যাচ, ক্যাচের সাথে আমরা ইএস যুক্ত করেছি। তো আরেকটি প্রশ্ন, কখন আমরা ভার্বের সাথে ইএস যুক্ত করব এবং কখন এস যুক্ত করব? তো চলুন এই বিষয়টি দেখে আসি। যখন ভার্বের শেষে ও, এস, এসএইচ, সিএইচ, জেড, এক্স এগুলি থাকবে তখন আমরা ভার্বের শেষে ইএস যুক্ত করব। দেখুন ও থাকলে, কি থাকলে? ও, গো। দেখুন ও রয়েছে, তাহলে আমরা কি যুক্ত করব? ইএস যুক্ত করব। আচ্ছা এস থাকলে, ভার্বের শেষে এস থাকলে আমরা ইএস যুক্ত করব। দেখুন কিস, ভার্বের সাথে এস রয়েছে, তাহলে আমরা কি যুক্ত করব? ইএস যুক্ত করব। দেখুন এস এইচ থাকলে ভার্বের শেষে আমরা ইএস যুক্ত করব। তো ফিনিশ, কি রয়েছে? এস এস রয়েছে, তাহলে আমরা এখানে কি যুক্ত করব? ইএস যুক্ত করব। সেরকম সিএইচ থাকলে, ভার্বের শেষে কি থাকলে? সিএইচ থাকলে আমরা ইএস যুক্ত করব। তো ক্যাচ, দেখুন এই দেখুন সিএস রয়েছে, তাহলে আমরা কি যুক্ত করব? ইএস যুক্ত করব। দেখুন বাজ, বাজ, দেখুন জেড রয়েছে, কি রয়েছে? জেড রয়েছে, তাহলে আমরা এখানে ইএস যুক্ত করব। আচ্ছা ফিক্স, দেখুন এক্স রয়েছে, ফিক্স, তাহলে এক্স রয়েছে আর এক্স থাকলেও আমরা ইএস যুক্ত করব। তাহলে ফিক্সের সাথে আমরা ইএস যুক্ত করব। যে কখন আমরা ইএস যুক্ত করব? যখন ও, ভার্বের শেষে ও, এস, এসএইচ, সিএইচ, জেড, এক্স থাকবে তখন আমরা ইএস যুক্ত করব। এবং ভার্বের শেষে ওয়াই থাকলে এবং ওয়াইয়ের আগে একটা কনসোনেন্ট থাকলে আমরা ওয়াইটা তুলে দিয়ে আমরা আইএস বসাবো বা আইএস বসাতে হবে। যেমন ক্যারি, দেখুন ওয়াই রয়েছে, তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমাদের আই বসাতে হবে। ওয়াইয়ের পরিবর্তে কি বসাতে হবে? আই, আই এবং তারপরে ইএস করতে হবে, তাহলে কি হবে? ইএস। আচ্ছা ক্রাই, আচ্ছা ওয়াই রয়েছে, ওয়াইয়ের পরিবর্তে আমাদের কি হবে? আই হবে এবং ইএস হবে। ওকে ম্যারি, ওয়াই রয়েছে, দেখুন এখানে কিন্তু ওয়াইয়ের আগে কিন্তু একটি কনসোনেন্ট ছিল, কি ছিল? কনসোনেন্ট ছিল, সে কারণে আমরা আইএস যুক্ত করছি। সবগুলোরই কিন্তু এই যে এখানে আই যেখানে ছিল ওয়াই ছিল, এই ওয়াইয়ের পরিবর্তে আমরা আই করলাম। দেখুন ওয়াই, ওয়াই রয়েছে, হ্যাঁ, এবং ওয়াইয়ের পূর্বে একটা কনসোনেন্ট ছিল। তাহলে এই যে এই দুইটা নিয়ম ব্যতীত অন্য সকল ক্ষেত্রে বা অন্য সব জায়গায় আমরা এস যুক্ত করব। যেমন ইট, তাহলে ইটের সাথে এস যুক্ত করেছি। নো, নো এর সাথে আমরা এস যুক্ত করেছি। তাহলে বুঝতে পেরেছেন কখন ভার্বের সাথে ইএস যুক্ত হবে এবং কখন এস যুক্ত হবে। তো দেখুন আমাদের বলা হয়েছিল যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে ভার্বের কোনো পরিবর্তন হবে না। তো দেখুন
দে, দেটা কিন্তু থার্ড পারসন, কিন্তু দেটা কি থার্ড পারসন সিঙ্গুলার? দে দ্বারা কি একজনকে বোঝাচ্ছে? না, দে দ্বারা একজনকে বোঝাচ্ছে না। দে দ্বারা, দে মানে তারা, তারা দ্বারা অনেককে বোঝাচ্ছে। বাক্যটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্টটি থার্ড পারসনও কিন্তু সিঙ্গুলার না, সে কারণে ওয়ার্ক, এই যে ওয়ার্ক, ওয়ার্কের সাথে এস বা ইয়েস যুক্ত হবে না। সেন্টেন্সে ইয়েস্টারডে, এগো, লং, ওয়ান্স, লাস্ট, দ্যাট ডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট ডে ইত্যাদি অতীত নির্দেশক শব্দ থাকলে ভার্বের ভি2 বা ভার্বের পাস্ট ফর্ম হবে। ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট ফর্ম হবে। তার মানে সেন্টেন্স বা বাক্যটিতে অতীত নির্দেশক বা অতীত বোঝালে সেখানে ভার্বের পাস্ট ফর্ম হবে। তো চলুন উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি। সীমা ভিজিট দ্য জু লাস্ট ইয়ার। সীমা গত বছর চিড়িয়াখানা ভিজিট করেছিল, মানে পরিদর্শন করেছিল। দেখুন তো এখানে কি আছে? লাস্ট ইয়ার। আর লাস্ট ইয়ার অতীত নির্দেশক শব্দ, আর অতীত নির্দেশক শব্দ হলে এই ভার্ব কি হবে? পরিবর্তন হয়ে ভার্বের পাস্ট ফর্ম হবে। তো দেখুন, সীমা ভিজিটের সাথে আমরা ইডি যুক্ত করে সেটা হচ্ছে কি পাস্ট ফর্ম করেছি, দ্য জো লাস্ট ইয়ার। আশা করি বুঝতে পেরেছি। সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে টেন্স ও পার্সন অনুযায়ী একটি অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তার মানে সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে টেন্স ও পার্সন অনুযায়ী আমাদের একটি অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তো সেন্টেন্সটি যে প্যাসিভ ভয়েস সেটি চিনব কিভাবে? হ্যাঁ, কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি বিষয় বা বস্তু হয় এবং সাবজেক্টটি নিষ্ক্রিয় বা অলস থাকে তাহলে সেই সেন্টেন্সটি হবে প্যাসিভ ভয়েস। যেমন ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই আস। ইংলিশকে সারা বিশ্বে বলা হয় বাই আস, আমাদের দ্বারা। দেখুন এখানে ইংলিশটা রয়েছে সাবজেক্ট, কিন্তু ইংলিশ কি নিজে নিজে বলতে পারে যে হ্যালো আমি ইংলিশ, আমি ব্রিটিশ থেকে এসেছি? দেখুন ইংলিশ কিন্তু নিজে নিজে এটা বলতে পারে না, বরং আমরা বা মানুষ ইংলিশকে বলে। তাহলে এখানে সাবজেক্টটা ইংলিশ নিষ্ক্রিয় মানে অলস রয়েছে, ভার্বের কাজ করতে পারছে না, তাহলে সেন্টেন্সটি হবে প্যাসিভ ভয়েস। তবে রাইট ফর্ম অফ ভার্বে বাই আস এটুকু উজ্জ্ব থাকবে। টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তো সেন্টেন্সটি রয়েছে প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সের জন্য আমরা কী কী নিয়ে আসতে পারি? অ্যাম, ইজ, আর নিয়ে আসবো এবং পাস্টে থাকলে ওয়াজ আর নিয়ে আসবো। তো এই সেন্টেন্সটি রয়েছে প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সে অ্যাম, ইজ, আর এই তিনটার যে কোনো একটা নিয়ে আসবো। তো ইংলিশের সাথে কি আমরা অ্যাম নিব, নাকি আর নিব, নাকি ইজ নিব? ইজ নিব। ওকে, ইজ একটি অক্সিলারি ভার্ব নিয়ে এসেছি এবং স্পিক মূল ভার্বের পাস্ট পার্টিসিপল স্পোকেন করে দিয়েছি। সেন্টেন্সটি মডেল অক্সিলারি ভার্বযুক্ত প্যাসিভ ভয়েস হলে বি প্লাস ভি3 বসাতে হবে। তার মানে সেন্টেন্সটি যদি মডেল অক্সিলারি ভার্বযুক্ত প্যাসিভ ভয়েস হয়, মানে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস এবং সেখানে মডেল অক্সিলারি ভার্ব থাকতে হবে, তাহলে আমাদের বি নিয়ে আসতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। দ্য ওয়ার্ক ক্যান ডু ইমিডিয়েটলি। কাজটি তাৎক্ষণিক করা যেতে পারে। দেখুন দ্য ওয়ার্ক কাজটি, আসলে কাজটি কি নিজে নিজে করতে পারে? না, কাজটিকে আমাদের দ্বারা বা অন্য কারো দ্বারা কাজটিকে করা হয়। কাজ কিন্তু নিজে নিজে করতে পারে না। তাহলে এখানে সাবজেক্টটা বিষয় বা বস্তু এবং নিষ্ক্রিয় অলস, তাহলে এই সেন্টেন্সটি হবে প্যাসিভ ভয়েস। এবং দেখুন প্যাসিভ ভয়েস এবং এখানে একটি মডেল অক্সিলারি ভার্ব রয়েছে। তো মডেল অক্সিলারি ভার্বগুলো কি কি? ক্যান, কুল, শ্যাল, শুড, মে, মাইস্ট, মাস্ট ইত্যাদি হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তো মডেল অক্সিলারি ভার্ব থাকলে এবং সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে আমাদের কি নিয়ে আসতে হবে? বি নিয়ে আসতে হবে। এই যে আমাদের বি নিয়ে আসতে হবে, বি নিয়ে এসেছি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিয়েছি। ডু, ডিড, ডান। দ্য ওয়ার্ক ক্যান বি ডান ইমিডিয়েটলি। সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন আই স হিম ড্র আ পিকচার। আমি তাকে একটি ছবি আঁকতে দেখেছিলাম। দেখুন এখানে স একটি ভার্ব এবং আরেকটি ভার্ব আসছে, সেটি হচ্ছে ড্র। দুইটি ভার্ব আসছে, আর দুইটি ভার্ব আসলে দ্বিতীয় ভার্বের সাথে কি করতে হবে? দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আই স হিম ড্রয়িং আ পিকচার। আশা করি বুঝতে পেরেছেন। বাক্যে যদি হোয়াইল থাকে এবং হোয়াইলের পরপরই যদি একটি ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে হোয়াইল প্লাস ভার্ব, মানে হোয়াইলের পরে ভার্ব থাকলে
ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত করতে হবে। কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমাদের ওয়াজ আর নিতে হবে, ওয়াজ আর যে কোনো একটি নিতে হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। দেখুন হোয়াইলের পরে একটা ভার্ব আসছে, হোয়াইলের পরে কি আসছে, ভার্ব আসছে। তাহলে সেই হোয়াইলের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে আমরা কি করলাম, হোয়াইল রিডিং রহিমা সয়েব বার্ড। দেখুন দ্বিতীয় সেন্টেন্সে কি আছে, হোয়াইল দ্য প্লেয়ার্স। দেখুন হোয়াইলের পরে কিন্তু ভার্ব আসেনি, কি আসছে, সাবজেক্ট আসছে। আর হোয়াইলের পরে যদি ভার্ব না এসে সাবজেক্ট আসে তাহলে ওয়াজ আর যে কোনো একটা নিয়ে আসতে হবে। তাহলে কি নিয়ে আসবো আমরা, হোয়াইল দ্য প্লেয়ার্স। আচ্ছা প্লেয়ার্স, এখানে প্লেয়ার্সের সাথে ওয়াজ হয় না, এখানে ওয়ার হবে। তো আমরা ওয়ারের মধ্যে ওয়ার নিয়ে আসছি এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। হোয়াইল দ্য প্লেয়ার্স ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড ইট স্টার্ট টু রেইন। প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত করতে হয়। তবে টু এর পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে। তো প্রিপজিশন কি, প্রিপজিশন হচ্ছে ইন, অন, অফ, উইথ, বাই, ফর, ফ্রম, ইনটু, আফটার, বিফোর ইত্যাদি, এগুলো হচ্ছে প্রিপজিশন। আর এই প্রিপজিশনের পরে যদি ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত করতে হবে। তো দেখুন দ্য স্টুডেন্ট ওয়াজ পানিশড ফর, দেখুন কি আসছে, প্রিপজিশন আসছে, কি আসছে, প্রিপজিশন আসছে। আর প্রিপজিশনের পরে যদি ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। দ্য স্টুডেন্ট ওয়াজ পানিশড, ছাত্রটি শাস্তি পেয়েছিল ফর টকিং ইন দ্য ক্লাসে কথা বলার জন্য। তাহলে দেখুন প্রিপজিশনের পরেই ভার্ব আসছে, আর প্রিপজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তবে এখানে যদি ফর না থেকে কোনোভাবে টু থাকতো, কি থাকতো, টু থাকতো, ফর না থেকে যদি কোনোভাবে টু থাকতো তাহলে কিন্তু এখানে এই টকের সাথে কিন্তু আইএনজি যুক্ত হতো না, টকই থাকতো। সেন্টেন্সে যদি উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গট ইউজ টু, প্রেফার টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু থাকে তাহলে এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। দেখুন আমরা উপরে দেখেছিলাম যে প্রিপজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু এখানে টু থাকার পরেও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে না, হবে আইএনজি। কেননা এখানে টু এর আগে কিন্তু একটা ফ্রেজ রয়েছে। দেখুন সবগুলো টু এর আগে কি রয়েছে, ফ্রেজ রয়েছে। তো টু এর আগে যদি এগুলো ফ্রেজ থাকে তাহলে সেই টু এর পরে যে ভার্ব থাকবে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন রহিম গট ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, রহিম সকালে হাঁটায় অভ্যস্ত। দেখুন এখানে কি রয়েছে, গট ইউজ টু, এই দেখুন। তো গট ইউজ টু থাকলে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে ওয়াকের সাথে কি হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে, ওয়াকিং। সেরকমভাবেই আই লুক ফরওয়ার্ড টু থাকলেও তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো ভার্ব কি আছে, হেয়ার। তো হেয়ারের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে, হিয়ারিং। কেন হিয়ারের সাথে আইএনজি যুক্ত হলো, কারণ এখানে লুক ফরওয়ার্ড টু আছে, সে কারণে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হবে, যখন সেন্টেন্সে আমরা জাস্ট দেখতে পাবো, অথবা জাস্ট নাও, অথবা অলরেডি, রিসেন্টলি, লেটলি, এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো ওয়ার্ড যদি আমরা সেন্টেন্সের মধ্যে দেখতে পাই তাহলে সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন রহিম রিটার্ন হোম রিসেন্টলি, রহিম সম্প্রতি বাড়ি ফিরেছে। দেখুন কি রয়েছে, রিসেন্টলি। তো রিসেন্টলি থাকলে কি হবে, সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই হ্যাজ, ভি থ্রি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি, হ্যাভ, হ্যাজ প্লাস ভি থ্রি দ্বারা আমরা পাস্ট পার্টিসিপল ফর্মকে বোঝাচ্ছি। তাহলে আনসার কি হবে, রহিমের সাথে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, রহিমের সাথে হ্যাজ হবে। রিটার্নের 3 নম্বর ফর্ম কি হচ্ছে, রিটার্নড হোম রিসেন্টলি। মিনা টেক হার ডিনার জাস্ট নাও। দেখুন এখানে কিন্তু জাস্ট নাও রয়েছে, এই দেখুন জাস্ট নাও। আর জাস্ট নাও থাকলে সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হ্যাভ হ্যাজের যে কোনো একটি প্লাস ভি থ্রি দ্বারা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বোঝানো হচ্ছে। মিনার সাথে কি হয়, হ্যাভ না হ্যাজ, মিনার সাথে হ্যাজ হয়। আর কখন হ্যাভ অথবা হ্যাজ হবে এটি নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রবলেম থাকে তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলের বেসিক ইংলিশ গ্রামার কোর্সের ক্লাসগুলি দেখবেন, তাহলে বিষয়টি বুঝতে পারবেন।
তাহলে মিনা আমরা হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ নিয়ে আসলাম, তারপরে V3 আমরা কি করলাম, টেকের V3 টেকেন, হার ডিনার জাস্ট নাও। রাইট ফর্ম অফ ভার্বে ব্যাকেটে বি থাকলে সেই বিটা উঠে গিয়ে অ্যাম ইজ আর ওয়াজ আর যে কোনো একটি বসবে। তার মানে রাইট ফর্ম অফ ভার্বের ব্যাকেটে বি থাকলে সেই বিটার পরবর্তীতে হবে না এবং উঠে যাবে, এবং সেই বি এর পরিবর্তে অ্যাম ইজ আর ওয়াজ আর যে কোনো একটি বসবে। বাক্যটি যদি প্রেজেন্টের হয় তাহলে অ্যাম ইজ আর যে কোনো একটি বসবে, আর পাস্টের হলে বাক্যটি পাস্টে থাকলে ওয়াজ আর যে কোনো একটি বসবে। দেয়ার লিভড আ কিং হু অ্যান অনেস্ট ম্যান। দেখুন এখানে ব্যাকেটে বি রয়েছে, কি রয়েছে, বি রয়েছে। দেয়ার সেখানে লিভড বাস করতো বা করতেন, কে করতেন, এ কিং একটি রাজা, হু যে ছিল, কি ছিল, অ্যান অনেস্ট ম্যান একজন সৎ মানুষ ছিলেন। দেখুন এটা কিন্তু লিভড পাস্টে আছে, পাস্টে থাকলে কি হবে, ওয়াজ আর যে কোনো একটি হবে। তাহলে দেয়ার লিভড আ কিং হু, ওয়াজ আর কিন্তু এখানে ওয়াজ বসছে। দেখুন কোথায় ওয়াজ কোথায় ওয়ার বসে এটা নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলে বেসিক ইংলিশ গ্রামার কোর্সের ক্লাসগুলি দেখবেন, আশা করছি এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। অ্যান অনেস্ট ম্যান। রাইট ফর্ম অফ ভার্বে শূন্যস্থানের ব্র্যাকেটে নট থাকলে সেই নটের পরিবর্তে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট বসে। তার মানে ব্র্যাকেটে যদি নট থাকে সেই নটের পরিবর্তে কি বসবে, ডোন্ট বসবে অথবা ডাজেন্ট, ডিডেন্টের যে কোনো একটি বসবে, এবং নটের পরবর্তী ভার্বের কোনো পরিবর্তন হবে না। নটের পরবর্তী ভার্বের কি হবে না, কোনো পরিবর্তন হবে না। আই নট লাইক ডিসঅনেস্ট পারসন। আমি অসৎ লোককে বা ব্যক্তিকে পছন্দ করি না। দেখুন এখানে কিন্তু নট রয়েছে, আয়ের সাথে কি ডাজেন্ট হবে না, আর এটা প্রেজেন্টের জন্য এটা কি হবে, ডিডেন্টও হবে না। আয়ের সাথে ডাজেন্ট হবে না এবং প্রেজেন্টের জন্য সেটি ডিডেন্টও হবে না, ডিডেন্ট হবে পাস্টে। তো দেখুন আই ডোন্ট, নটের পরিবর্তে কি বসছে, ডোন্ট। দেখুন লাইক, লাইকের কোনো পরিবর্তন হয়নি, কারণ নটের পরের বা পরবর্তী ভার্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে আই ডোন্ট লাইক ডিসঅনেস্ট পারসন, আমি অসৎ লোককে পছন্দ করি না। দ্য ম্যান নট রিড দ্য নোভেল, মানুষটি নট রিড পড়ে না, দ্য নোভেল কি পড়ে না, নোবেল বা উপন্যাসটি পড়ে না। দেখুন এখানে কিন্তু নট রয়েছে, এবং দ্য ম্যান এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে এখানে ডাজেন্ট আসছে, নটের পরিবর্তে ডাজেন্ট আসছে, তারপরে রিড ভার্ব যা আছে তাই, দ্য নোভেল। প্যাসিভ ব্যতীত মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, যেটিকে আমরা V1 দ্বারা প্রকাশ করছি। তাহলে বাক্যটি যদি প্যাসিভে না থাকে বা প্যাসিভ ভয়েস না হয় এবং সেখানে যদি মডেল অক্সিলারি ভার্ব থাকে তাহলে তার পরের ভার্বটি হবে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। যেমন উই মাস্ট, মাস্টটা কিন্তু একটি মডেল অক্সিলারি ভার্ব, এবং মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুল, শ্যাল, শুড, মে, মাইস্ট, মাস্ট, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। আর মডেল অক্সিলারি ভার্বের পরে কি হয়, ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে উই মাস্ট এটা মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের পরে সেভ, সেভের প্রেজেন্ট ফর্ম বসেছে। রহিম ক্যান টিচ কোয়াইট ওয়েল, দেখুন এখানে কি রয়েছে, মডেল অক্সিলারি ভার্ব, কি রয়েছে, মডেল অক্সিলারি ভার্ব রয়েছে। তাহলে কি হবে, মডেল অক্সিলারি ভার্ব থাকলে তার পরের ভার্বটি হবে V1। তো টিচ, টিচের V1 বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে টিচ। ইফ যুক্ত ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে অপর ক্লোজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তার মানে যদি ইফ থাকে, ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং তার পরের ক্লোজটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে তারপরে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন ইফ ইউ আস্ক হিম, যদি তুমি তাকে জিজ্ঞাসা করো, হি লেন্ড ইউ সাম মানি, সে তোমাকে কিছু টাকা ধার দিবে। দেখুন ইফও রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, তাহলে পরেরটি হবে ফিউচার। হি উইল লেন্ড, উইল নিয়ে এসে সেটিকে আমরা ফিউচার ইনডিফিনিট করেছি, ঠিক আছে। ইফ রহিম, যদি রহিম স্টাডিজ হার্ড, কঠোর পড়াশোনা করে, হি ডু ওয়েল ইন দ্য এক্সাম, তাহলে সে এক্সামে পরীক্ষায় ভালো করবে। দেখুন এখানে ইফ রয়েছে, ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, তাহলে পরের ক্লোজটি কী হবে, ফিউচারে হবে। আর আমরা শ্যাল অথবা উইল নিয়ে এসে, ভার্বের আগে শ্যাল অথবা উইল নিয়ে আসি এবং তারপরে ভার্বের বেস ফর্ম করে আমরা
ফিউচার ইনডিফারেন্স টেন্স করি। সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তার মানে সেন্টেন্সের প্রথমে বা শুরুতে যদি ভার্ব চলে আসে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটি ভালো ব্যায়াম। তাহলে দেখুন প্রথমেই দেখুন চলে আসছে বা বাক্যের শুরুতেই ভার্ব চলে আসছে, তাহলে ওয়াক সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ।